ডিজাইন কোড যেটা গত ক্লাসের লাস্টে আমরা বলেছিলাম যে আমরা এই পর্যন্ত যত স্ট্যান্ডার্ড তোমাদের সামনে জানিয়েছি আর কি, এবং এই যে টাই, স্ট্রাপ, মেইন বার, এইটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে, কোথায় এক্সট্রা টপ বসাবে, কোথায় এক্সট্রা বটম বসাবো, কিভাবে আমরা হুক করব, কিভাবে আমরা দেখবো যে কোথায় কোরোশন হলে কোন স্টেজে গেলে আর কাস্টিং করা যাবে না, বা কোরোশন হলে কি করতে হয়, রেইনফোর্সমেন্টে কিভাবে বসাতে হবে বিমে, কোথায় ক্র্যাঙ্ক করতে হবে, এবং ক্র্যাঙ্কটা কিভাবে করতে হয়। এছাড়া এটাও জেনেছি যে কংক্রিট কি রকম, কয় রকম, কিভাবে তার কোয়ালিটি মেনটেন করা যায়, টেনসেল বার কি, এবং কিভাবে তুমি একটা বার থেকে আরেকটা বারের দূরত্ব 1 ইঞ্চি বসাবে। শুধু তাই না, বার কিভাবে সিলেকশন করবে, ক্লিয়ার কভার কি, কংক্রিট কভার কি, এবং স্টিল রেশিও কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এই এত কিছু জানার একটাই যে উদ্দেশ্য, যে আমরা বিম ডিজাইন এবং সেটা রেইনফোর্সমেন্ট যাতে পারফেক্টলি বসাতে পারি। আর এই সমস্ত ব্যাপারগুলো আমরা যেখান থেকে শেয়ার করেছি, যে স্ট্যান্ডার্ড থেকে তোমাদের বলেছি, সেটাই হচ্ছে ডিজাইন কোড। নাও ডিজাইন কোড বাংলাদেশে আছে, এবং সেটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি নামে পরিচিত। প্রথম প্রকাশিত হয়েছিল 1993 সালে, এবং 2006 সালে এর তোমার সংস্করণ বের হয়। মানে নতুন বের হয় না, সংস্করণ। সংস্করণ শব্দটা অর্থ হচ্ছে সামান্য পরিবর্তন বা পরিবর্জন অথবা পরিমার্জন। এর অর্থ কিছু যোগ করা হলো, কিছু বিয়োগ করা হলো, কিছু চেঞ্জ করা হলো। এরকম করে বেরিয়ে এলো 2006 সালে। কিন্তু বিএনবিসি কোডের সাথে আমরা, যেহেতু আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করি, আমাদের দেশ আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে, সেই জন্য পাশাপাশি আমরা বিল্ডিং ডিজাইনে, ব্রিজ ডিজাইনে, স্টিল স্ট্রাকচার ডিজাইনে প্যারালালি আমরা আমেরিকান স্ট্যান্ডার্ডও দেখে থাকি। যেমন এখানে বিল্ডিং এর জন্য যেটা আছে, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, এসিআই, এবং তাদের যে কোড এসিআই বিল্ডিং কোড, সংক্ষেপে এটা এসিআই কোড নামে পরিচিত। লাস্ট ভার্সন হচ্ছে 2019। 2019 সালেরটা হচ্ছে লাস্ট ভার্সন। প্রত্যেক ইঞ্জিনিয়ারকে, সিভিল, বাংলাদেশের প্রত্যেক ইঞ্জিনিয়ারকে, সে যেই ইউনিভার্সিটি থেকেই গ্রাজুয়েট লাভ করুক না কেন, তাদের প্রত্যেককেই ডিজাইন কোড ফলো করতে হবে। আর আমরা যদি ডিজাইন কোড ফলো না করি তাহলে কি হবে? ডিজাইন কোড ফলো করা করা হচ্ছে আমাদের সেফটির জন্য, কিন্তু স্ট্রাকচারের স্টেবিলিটি রক্ষা করার জন্য ডিজাইন কোড ফলো করতেই হয়। আর আমরা যদি ফলো না করি, স্ট্রাকচারাল স্টেবিলিটি নষ্ট হবে, তার মানে তার ফেইলিউর হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা স্ট্রাকচার যদি ফেইল করে, তাতে কিন্তু জীবনহানির সংখ্যাটা সবচেয়ে বড়। একটা একটা স্ট্রাকচার ফেল করলে না হয় আরেকবার দাঁড় করানো যাবে, কিন্তু স্ট্রাকচার ফেইলের সাথে যে জীবনহানি জড়িত আছে, সেটার কিন্তু কোনো রিকভারি হবে না। তো সেই জন্য আমাদের নিজের স্বার্থেই, নিজের জীবন রক্ষার জন্যই আমরা ডিজাইন কোড ফলো করব। নিজের জীবন এতই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তখনই আমরা বুঝি যে জীবনটা কত ইম্পর্টেন্ট, যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায়। যখন করোনা চলাকালীন আমরা এত ভয় পাইছি, আমরা এত সতর্ক হয়েছি যে হয়তো সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে অনেকে হাত ধুয়েছে, জীবনে মাস্ক পরে না, মাস্ক পরেছে, স্বাস্থ্যবিধি মানে না, মেনেছে। অনেকে তো তোমার ঘর থেকেই বের হয় নাই অনেকদিন। কারণ একটাই, করোনার ভ্যাকসিন ছিল না। সেই জন্য মৃত্যু ভয় তাকে তাড়া করে বেরিয়েছে। সামান্য হাঁচি, কাশির, সর্দি, জ্বর হলে তুলকালাম কাণ্ড করে ফেলছে তোমার ডাক্তার, ঔষধ ডিসপেন্সারিতে গিয়ে। কিন্তু আগেও বহু সময় হাঁচি, কাশি অথবা সর্দি, জ্বর হয়েছিল, তখন পাত্তাই দেয় নাই। তার একটাই কারণ, মৃত্যু ভয়। তো সামান্য আহ, তোমার অসুখের সময় যদি মৃত্যু ভয় এত তাড়া করে, যেখানে একটা বড় তো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার, যে বিল্ডিং ধসে পড়লে ওখানে মানুষ তো মানে মানে অসুখ বিসুখ হলে, তারপরও করোনার সময়ও যখন অসুখ বিসুখ হয়েছিল, মানুষ জানে যে করোনা হলে মৃত্যু অবধারিত প্রায়, সেক্ষেত্রেও কিন্তু কিছু চিকিৎসা ছিল। কিন্তু
কোড না মানার ফলে এত বড় একটা স্ট্রাকচার যদি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মিনিটও সময় দিবে না বেঁচে থাকার। তোমরা দেখেছো রানা প্লাজা, এবং রানা প্লাজা থেকে যখন মানুষকে বের করে আনা হচ্ছিল, মৃত মানুষকে, দেখেছো যে তারা কংক্রিটের বিমের নিচে পিষ্ট হয়ে গেছে, কলামের নিচে থেতলায় গেছে, স্ল্যাবের স্তূপের মধ্যে একেবারে কি উম, জীবন্ত বাড়ির, মানে কবর মতন হয়ে গেছে, কবরে যেভাবে দেওয়া হয় চাপা, মাটি চাপা। তো এই যে ডেঞ্জারাস ফর দ্য লাইফ, তো সেই জন্য প্রত্যেক ইঞ্জিনিয়ারকে কোড ফলো করতেই হবে। আর যদি কোড ফলো করতে গিয়ে দুটো জিনিস সামনে চলে আসে। এক, কোড ফলো করতে গেলে কোডের যে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার যে নির্দেশনা, সেটা ফলো করার জন্য প্রচুর জ্ঞানের প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। এই সমস্যাটা একটা হয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে কোড ফলো করতে গিয়ে খরচ বাড়বে। কারণও আছে। কোড ফলো করতে গিয়ে আমাকে অনেক কিছু দিতে হবে, যেটা সাধারণত অনেক সময় এড়ায় যায় মানুষ। যেমন মনে করো হুক দিতে হবে, ঠিক মতো হুক দিল না, এবং ঠিক মতো দিতে গেলে লেবার কস্ট বাড়ে, সময় বেড়ে যায়, এই সমস্ত। এই জন্য অনেক জায়গায় না জানার কারণে, না বুঝার কারণে এবং খরচ কমানোর জন্য অনেকেই কোড ফলো করে না বা করতে চায় না। বিল্ডিং কোড ফলো করে দাঁড়ানো হচ্ছে কিনা, ডিজাইন করতেছে কিনা, এটা দেখার দায় দায়িত্ব সংশ্লিষ্ট শহরের যে কর্তৃপক্ষ আছে। যেমন ঢাকা শহরের জন্য আছে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যার সদর দপ্তর বা একটাই অফিস, সেটা হচ্ছে তোমার দিলকুশা বাণিজ্যিক এলাকায়। রাজুক বিল্ডিং এর একটাই বৈশিষ্ট্য, রাজুক বিল্ডিং এ এন্টার করার সময় দেখবা রাজুকের বিল্ডিং এ একটা বড় কি ওয়াচ, দেয়াল গড়ি রয়ে গেছে। এটা হচ্ছে রাজুক বিল্ডিং এর বৈশিষ্ট্য। নাও ইঞ্জিনিয়ার জেনে গেল ডিজাইন কোড। এখন ডিজাইন কোড জানলে হবে না, কিভাবে সেই ডিজাইন কোড অ্যাপ্লাই করতে হবে তাও তাকে জানতে হবে। সেটা হচ্ছে ডিজাইন মেথড। মনে করো তুমি তুমি কি রান্না করবে, ওকে, মাটন বুনা। মাটন বুনা যদি করতে চাও, তুমি সবকিছুই কিনলে, তুমি রেইনফোর্সিং বার, সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট, পানি, লেবার সবকিছুই নিলে, কিন্তু কিভাবে কি করতে হয় সেটা জানলে না, তাহলে কিন্তু কিছুই হবে না। তেমনি মাটন বুনা করতে গিয়ে তুমি যা যা এর উপকরণ সব কিনে আনলে, কিন্তু কিভাবে করলে, রন্ধন কি প্রণালী, কুকিং মেথড, আর কার মতো করে রানবে, কার স্ট্যান্ডার্ড ধরে রানবে। রন্ধনের কিন্তু, রান্নার কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আছে। যে কেউ কেউ তোমার টিভি থেকে যে অ্যাড দেখাচ্ছে তার তার হিসাবে রান্না, কেউ তার মা তাকে শিখাই দিছে সেভাবে রাঁধে, কেউ তার ফ্রেন্ড শিখেছে সেভাবে রাঁধে। এখন যে যাকে ফলো করতেছে সেটাই তার কুকিং কোড। মনে করো তুমি, তোমাদের মধ্যে কেউ আজকে মাটন ভুনা করবে, এবং এই মাটন ভুনাটা তোমার আম্মা থেকে তুমি শিখেছো, তাহলে আজকে তুমি যেটা করতে যাচ্ছ, কুকিং কোড হবে ইওর মাদার, এবং তোমার মা যেইভাবে রাঁধতে বলছে সেটাই হবে কি কুকিং মেথড। এবং ওই মেথডে তোমার যা যা স্ট্যান্ডার্ড, যেই যেই ওখানকার ম্যাটেরিয়ালস, মনে করো যে মশলাপাতি যা যা আছে, যতটুকু দিতে হবে ততটুকুই দিবা তুমি। এবং যেই যেই কোয়ালিটি মেনটেন করতে বলা হয়েছে সেই সেই কোয়ালিটি মেনটেন করলেই তোমার আম্মা রান্নার পরে যে স্বাদটা হয়, তুমিও রান্নলে একই স্বাদ হবে। নাইলে কিন্তু দুইজনের রান্নায় কুকিং কোড এক হলেও মেথডের ডিফারেন্সের কারণে দুইজনের রান্নার স্বাদ ডিফার করে যাবে। সেই জন্য এখানেও বিল্ডিং ডিজাইনের মধ্যেও দুটো জিনিস পাশাপাশি জড়িত। যে স্ট্যান্ডার্ড কি, দ্যাট ইজ কল ডিজাইন কোড, এবং সেই স্ট্যান্ডার্ডটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে ডিজাইন মেথড। সো আমরা আজকে ডিজাইন মেথড দেখব, যে আমাদের দেশে ডিজাইন মেথড কিভাবে ফলো হচ্ছে। দেয়ার আর দেয়ার আর টু ডিজাইন মেথড। দুটো দুটো ডিজাইন মেথড আছে। ডেফিনেটলি দুটো ডিজাইন মেথড থাকার কথা না। কোড একটা, মেথডও একটাই হবে। ফর এক্সাম্পল,
তোমার আম্মার থেকে যে রান্নার স্ট্যান্ডার্ড, সেটা তোমার আম্মার রান্নার স্ট্যান্ডার্ড হয়েছে, তোমার আম্মা হচ্ছে কি কুকিং কোড। কিন্তু নিশ্চয়ই তোমার আম্মা কিন্তু ২ মেথডে মাটন ভুনা শিখাবেন না। শিখালে হয়তো এমন হতে পারে যে আগে যখন উনি করতেন তখন একটু মজা কম হইতো। আস্তে, আস্তে উনি নিজের স্ট্যান্ডার্ডটা বাড়াইয়াছেন। এখন স্বাদ অত্যন্ত বেস্ট স্বাদ হয়। তো মেথড কিন্তু একটাই থাকবে। পুরনোটা বাতিল হয়ে নতুনটা থাকবে, লেটেস্টটা বা সবচেয়ে বেস্ট মেথড যেটা, ওটাই লাস্ট মেথড হিসেবে পরিচিত হবে। তাহলে কোড একটা, মেথড আমাদের কেন দুটো? আসলে তা না। ওই যে আমরা বললাম, আমরা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সব সময় পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে চাই। আমরা সব সময় পাস্টের দিকে নজর দিয়ে বসে থাকি এবং কখনোই যান যায় যাক, কিন্তু পুরাতনকে, স্মৃতি যেটা আমরা মেমোরিকে কখনোই ছাড়তে চাই না। তো সামনের যে মেথডটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেটেস্ট মেথড, আল্টিমেট স্ট্রেংথ ডিজাইন, সংক্ষেপে ইউএসডি মেথড। এবং পরের যে মেথড সেটা হচ্ছে তোমার ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, ডব্লিউএসডি। তো দুটো মেথডের মধ্যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, ডব্লিউএসডি মেথডটা পুরাতন এবং এখন আর সেটা ইউজ হয় না। তবে ডব্লিউএসডি মেথড কখনো কখনো ইঞ্জিনিয়াররা ইউজ করে তোমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, যেটা মাটির নিচে আছে, সেটা ডিজাইন করার সময় তারা কখনো কখনো এটা ডিজাইন ইউজ করে থাকে। তবে এটা শান্ত ইউজ হয় না আর কোথাও। দুই মেথডের মধ্যে বেসিক পার্থক্য কি? দুই মেথডের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, আমি অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। যে মনে করো, আমি তো তোমাদের তোমাদেরকে দিয়ে বুঝাই। মনে করো তোমাদের একজন মানুষের দুই রকম শক্তি আছে, স্ট্রেংথ। সে কিন্তু নর্মালি তার নর্মাল যে এভারেজ যে স্ট্রেংথ সেটাই ইউজ করে, আলটিমেট স্ট্রেংথ কিন্তু সহজে ইউজ করে না। যেমন এখন তোমার ক্লাস চলতেছে, পড়াশোনার চাপ কম, তোমরা এখন পড়াশোনার ক্ষেত্রে যে স্ট্রেংথটা ইউজ করতেছো এভারেজ, নর্মাল। কিন্তু ক্লাস টেস্টের আগের রাত অথবা মিড পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগের রাত, তখন তোমরা আলটিমেট স্ট্রেংথ কি প্রয়োগ করো। কেউ সারা রাত পড়ে, কেউ পড়তে পড়তে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেয়। এগুলো হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। এর অর্থ কি? তুমি খেয়াল করছো যে সারা মাস তুমি পড়ো নাই, ওই পুরো মাসের পড়া তুমি আলটিমেট স্ট্রেংথ প্রয়োগ করে এক রাত্রে সম্পাদন করছো। কিন্তু নর্মালি তুমি যেই স্ট্রেংথটা ইউজ করো পড়াশোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে এভারেজ স্ট্রেংথ। সো এই যে তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতাটা ইউজ করো, এই সর্বোচ্চ ক্ষমতা যখন ইউজ করা হয় তখন কিন্তু কি সময় কম লাগে, সময় কি কম লাগে, তোমার ফলাফলটা মানে মানে ফলাফল যেটাকে আমরা বলছি রেজাল্ট, যেটাকে মানে এই যে তুমি সারা রাত পড়লা, এক্সট্রিম মোমেন্টে পড়লা এবং সব পড়াশোনা হয়ে গেল, শেষ হয়ে গেল, কোনো কিছু বাকি নাই, তো রেজাল্টটাও কিন্তু কি স্যাটিসফ্যাক্টরি। কিন্তু এভারেজ স্ট্রেংথ দিয়ে যখন তুমি তুমি প্রতিদিন এভারেজ স্ট্রেংথ দিয়ে যখন পড়াশোনা করতা, দিনের পর দিনেই শেষ হইতো না, রয়ে যেত। তার মানে এক্সপেক্টেড রেজাল্টটা কি বা আউটপুটটা স্যাটিসফ্যাক্টরি কখনোই ছিল না। তবে এভারেজ স্ট্রেংথ একটা সুবিধা কি, এটা রিস্ক ফ্যাক্টর কম। কিরকম রিস্ক ফ্যাক্টর কম? যে তুমি এভারেজে যদি পড়াশোনা করো সেক্ষেত্রে কখনোই শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম, অথবা অসুস্থ হলেও কিন্তু সমস্যা হবে না। কিন্তু আলটিমেট স্ট্রেংথ মেথড যখন তুমি ফলো করবা, মিড টার্ম পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে, ক্লাস টেস্টের আগের রাত্রে যখন ফলো করতে গেছো, হঠাৎ তোমার মাথা ব্যথা শুরু হয়, তাহলে কিন্তু আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড পুরোপুরি ফ্লপ করবে। অথচ তুমি রাতটাকে রেখেছিলে যে হ্যাঁ, অসুবিধা নাই, সারা মাস আমি পড়বো না বা সারা সপ্তাহ পড়বো না, পরীক্ষার আগের রাত্রে পড়বো এবং ওই সময় আমি আলটিমেট স্ট্রেংথ
ইউজ করব, সুতরাং এক রাতে আমার এনাফ, একেবারে হিসাব নিকাশ কমপ্লিট, যে এক রাতে আমি এইভাবে পড়বো, চ্যাপ্টার এইভাবে পড়বো, দুজন ফ্রেন্ড মিলে পড়বো, দুজন বা তিনজন মিলে একসাথে পড়বো, ওই ওই বাসায় বা ওই মেসে চলে যাব, এভাবে পড়াশোনা করে আমি কি করব, শেষ করব। দ্যাট ইজ আলটিমেট স্ট্রেংথ। সব ঠিক ছিল, অল্প সময় বেস্ট আউটপুট, অল্প সময় ম্যাক্সিমাম আউটপুট, কিন্তু রিস্ক ফ্যাক্টর একটাই, একটু এদিক সেদিক হয়ে গেলে একেবারে সর্বনাশটা হয়ে যাবে। কিন্তু তারপরেও আমরা বিল্ডিং এর ক্ষেত্রে এই আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড ফলো করি। আলটিমেট স্ট্রেংথ কার? আলটিমেট স্ট্রেংথ দুটা জিনিস, একটা হলো কংক্রিট, যেটা সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট এবং পানি দিয়ে বানানো, তার সাথে আরেকজন বসে আছে রিএনফোর্সিং বার। এই দুইজনের সর্বোচ্চ শক্তিকে ইউজ করে আমরা কি বিম, কলাম, স্ল্যাব, ফুটিং এগুলো বানাই। এর অর্থ এক কংক্রিট সর্বোচ্চ কোন শক্তিটা দিতে পারবে, সেটাতে তার কম্প্রেসিভ স্ট্রেংথ, এবং সেটা যদি সর্বোচ্চ দেয় সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, তার সিম্বল হচ্ছে সি। ওকে, নাও রেইনফোর্সিং বার তার সর্বোচ্চ স্ট্রেংথ কতটুকু আমরা হিসাব করি, তাহলে ইল্ড স্ট্রেংথ, যেটা সিম্বল হচ্ছে ওয়াই। সর্বোচ্চ শক্তি ইউজ করে কংক্রিটের এবং স্টিলের সর্বোচ্চ, তুমি যদি কংক্রিটের সর্বোচ্চ শক্তিটা ইউজ করে বিমটাকে ডিজাইন করো, তার ডাইমেনশন ছোট হবে, ছোট হবে। মনে করো ওকে 12 বাই 12, কথার কথা। তুমি যদি রিএনফোর্সিং বারের সর্বোচ্চ স্ট্রেংথের ভ্যালুটা ইউজ করে তুমি রিএনফোর্সিং বার বসাও, তাহলে সংখ্যা কম হবে, পরিমাণ কম লাগবে। কিন্তু তুমি যদি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বা যেটা বলেছি এভারেজ বা নমিনাল স্ট্রেংথ, এটা দিয়ে তুমি যদি ইউজ করো, তাহলে ওই যে বললাম প্রতি সপ্তাহের তো দূরের কথা, প্রতিদিনের পড়াও শেষ হয় না এই মেথডে। কারণ তুমি পড়তে বসছো, মাঝে মাঝে টিভি দেখতেছো, উঠে যাচ্ছ, খাওয়া দাওয়ার জন্য যাচ্ছ, আবার আসতেছো, গল্প গুজব করতেছো, ফোন রিসিভ করতেছো, অথচ ক্লাস ভিডিও ঠিকই অন করছো। ক্লাসের ভিডিওটা আজকে চিন্তা করলো যে আজকে বসি স্যারের ক্লাস ভিডিওটা দেখি, কিন্তু 1 ঘন্টার ভিডিও কখনোই ডাব্লিউএসডি মেথডে কখনোই এক সিটিং এ দেখা সম্ভব হয় না। সকালে একটু দেখলা, দুপুরে একটু দেখলা, রাত একটু দেখে কোন রকম 1 ঘন্টার ভিডিও একটু টেনে টেনে দেখে শেষ করলা। ডাব্লিউএসডি মেথডের আউটপুট কিন্তু বেস্ট না, এবং এটা কখনোই স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আনে না। এটা এক্সপেন্সিভ মেথডে ফালানো হয়। বুঝে বললাম, 1 ঘন্টার ভিডিও তুমি সারাদিন ব্যয় করেছো, সময়ের মূল্য হিসাবে এটা কিন্তু লস। অথচ পরীক্ষার আগে রাত্রে পারলে 6টা ভিডিও একই রাত্রে দেখার চেষ্টা করো। দ্যাট ইজ আলটিমেট ক্ষমতা ইউজ করছিলাম তখন। তো ডাব্লিউএসডি মেথডে আমি যদি কংক্রিটের সর্বোচ্চ শক্তি ইউজ করতেছি না, তো কংক্রিটের যে শক্তি সেটাকে আবার 50% নিয়ে কাজ করতেছি। খেয়াল করো পয়েন্টটা, ডাব্লিউএসডি মেথড ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমরা যে কংক্রিটের যে শক্তিটা নিব সেটা ফুল না, কিন্তু 50%। এর অর্থ কি, তুমি যদি 100% নিতা, ডাইমেনশন পাইতা কথার কথা, এক্সাম্পল স্বরূপ 12 বাই 12। এখন তুমি যদি ডাব্লিউএসডি মেথডে কংক্রিটের বিমের ডিজাইনটা করো, তাহলে তার সাইজ হবে ডেফিনেটলি, যেহেতু 50% নেওয়া হবে তার শক্তি, সুতরাং ডাইমেনশনটা কি বাড়াই দিতে হবে আরো 50%, তার মানে 12 বাই 12 হয়ে যাবে কমপক্ষে 20 বাই 20। আবার তোমার পড়াশোনায় দিয়ে দেখো, তুমি যদি আলটিমেট স্ট্রেংথ ফলো করো তোমার শরীরের পড়াশোনার ক্ষেত্রে, তাহলে তুমি 2 ঘন্টায় ভিডিওটা 6টা ভিডিও দেখতেছো। ওই 6টা ভিডিও তুমি ডাব্লিউএসডি মেথডে যদি দেখো, 1 সপ্তাহ লাগতেছে। এর অর্থ কি? অথবা 4 ঘন্টা লাগে জাস্ট, আমি বিমের সাথে যদি মিলাই, মনে করো 2 ঘন্টা লাগে ইউএসডি তে দেখলে, আর ডাব্লিউএসডি মেথডে দেখলে তোমার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে। তার মানে কি, সময়, তুমি তোমার শক্তিকে হাফ ইউজ করতেছো, সময় ডাবল বেড়ে যাচ্ছে। তো এখানেও ইউএসডি মেথডে তুমি মনে করো কংক্রিটের স্ট্রেংথটা নিলা 100%, তখন কংক্রিটের বিমের ডাইমেনশন আসলো 12 বাই 12। নাও চলে আসো এখন ডাব্লিউএসডি মেথডে, তুমি ওই একই জিনিস ডাব্লিউএসডি তে ডিজাইন করলা, কংক্রিটের স্ট্রেংথ তখন এখন হাফ নিবা, তখন অটোমেটিক্যালি ডাইমেনশন ডাবল হবে, এখন 12 বাই 12 হয়ে যাবে, কমপক্ষে হলো 20 বাই 20 বা 24 বাই 24। না আসো রেইনফোর্সিং বারের ক্ষেত্রে, যখন তুমি ইউএসডি আলটিমেট স্ট্রেংথ নিবা, মনে করো তার 100% স্ট্রেংথ ইউজ করতেছো, সেই হিসাবে মনে করো তোমার 4টা বার আসছে, 4টা বার আসছে। এখন তুমি ডাব্লিউএসডি তে করবা, ডাব্লিউএসডি তে রেইনফোর্সিং বারের স্ট্রেংথ আবার হাফ ধরা হয়,
স্বাভাবিকভাবে এখন সংখ্যা ডাবল করে দিতে হবে, তখন WSD তে আসলে 8টা বার। একটা জিনিস ক্লিয়ার পাইতেছো যে লোড এক, কিন্তু WSD তে করলে সমস্ত কিছু ডাবল হয়ে যাচ্ছে, তার মানে খরচও ডাবল হবে। যেমন তোমার পড়াশোনার ক্ষেত্রে সময় ডাবল হয়ে যায় WSD তে, তো ওই ক্ষেত্রে লসটা থেকে যায়। WSD মেথড নন ইকোনমিক আর USD মেথড ইকোনমিক। সেই জন্য আমরা সব সময় বলি যে ইউএসডি মেথড ফলো করাই বেটার। তো এটা হলো জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়ার পর আমরা এখন দেখাচ্ছি তোমার ইউএসডি মেথড। This is the latest design method where concrete dimension and reinforcement are selected in such way that যেখানে কংক্রিটের ডাইমেনশন এবং রেইনফোর্সমেন্টের এরিয়া এমন ভাবে সিলেক্ট করা হয় যে the member strength are adequate to resist forces resulting from overload stage. ওভারলোড বুঝতেই পারতেছো, তোমার কোনো কারণে বিম বলো, কলাম বলো বা বিল্ডিং এ যদি এক্সেস লোডও চলে আসে, তুমি WSD মেথডে বিম কলাম বা পুরো বিল্ডিংটা ডিজাইন করলে ওই এক্সেস বা ওভারলোড স্টেজে তার কোনো ক্ষতি হবে না। Both reinforcing steel and concrete behave inelastically at ultimate strength condition and will be measured as the yield strength of steel Fy and compressive strength of concrete Fc prime. এখানকার আমরা যখন ইউএসডি মেথড ইউজ করি তখন কংক্রিট এবং রিইনফোর্সিং বারের কন্ডিশনটা ইনইলাস্টিক রেঞ্জের কথা চিন্তা করা হয়। তোমরা ম্যাটেরিয়াল তোমরা ম্যাটেরিয়ালসে পড়ে আসছো, এটা যদি স্ট্রেস হয় আর এটা যদি স্ট্রেন এফসাইলন, স্ট্রেন মানে এটা এফসাইলন, কিন্তু স্টিলের যেটা তোমার ডায়াগ্রাম, স্টিলের যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম প্রথমে দেখবা সোজা, তারপর নামছে, তারপর এজ উঠে গেছে, এটা হচ্ছে স্ট্রেন, এটা কি স্ট্রেস সিগমা। এই যে পয়েন্টটা এটাই হচ্ছে তোমার ইল পয়েন্ট, তাই না? ইল পয়েন্ট থেকে তুমি যতই উপরের দিকে উঠবা সবই ইনইলাস্টিক রেঞ্জ, আর ইল পয়েন্ট থেকে তুমি যে শূন্য এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইল পয়েন্ট থেকে নিচের পর্যন্ত যে সোজা অংশ এটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জ। ইলাস্টিক মানে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল। এর অর্থ কি, লোড আসলে বারটা যদি কিছুটা টেনশন ফিল করে, লোড সরে গেলে টেনশন জিরো হয়ে যাবে। আবার লোড আসলো, বারে টেনশন আসলো, লোড চলে গেল, টেনশন জিরো হয়ে গেল। এটাকে এটাকে ইলাস্টিক রেঞ্জ বলে। কংক্রিটের ক্ষেত্রেও মনে করো লোড আসলো, কংক্রিটে কম্প্রেশন ফেস করতেছে, লোড চলে গেল, কম্প্রেশন জিরো হয়ে গেল, এটাকে ইলাস্টিক। আর ইনএলাস্টিক রেঞ্জ হচ্ছে যে লোড আসছে, বারে টেনশন আসছে, লোড চলে গেল, টেনশন পুরাপুরি জিরো হয় নাই, তার মানে কিছুটা টেনশন রিলিজ হয় না, এখনো রয়ে গেছে বারে। তদ্রুপ ভাবে কংক্রিটে কম্প্রেশন আসলো, লোড চলে গেল, কম্প্রেশন 100% রিলিজ হবে না। ইল স্ট্রেংথ অফ স্টিল এন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, আমরা কিন্তু এই মেথড ইউজ করি, 100% তার স্ট্রেংথ কিন্তু এখানে। এর অর্থ Fy এবং Fc প্রাইম ইউজ করে তুমি যে কলামের সাইজ, বিমের সাইজ এবং রেইনফোর্সমেন্টের সংখ্যা পাবা, এর চেয়ে আর কি কমাইতে পারবা না। এটা এর চেয়ে কমাইলেই সর্বনষ্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তার 100% শক্তি ইউজ করে। এই হিসাবে WT 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। WSD মেথডে তার উল্টা। WSD মেথডে রিল্যাক্স থাকো, তুমি যেমন কি একটা ভিডিও এক সপ্তাহ ধরে দেখলা, আস্তে আস্তে দেখো, ঘুমায় ঘুমায় দেখলা, ওইটা হলো WSG। এবং তোমার শক্তিকে 100% ইউজ করলা না, এর অর্থ তুমি কি ইলাস্টিক রেঞ্জের ভিতরে আছো। Working stress design, this is all design method where members may be proportioned in such way that the member strength is adequate to resist forces resulting from normal service live load. নরমাল সার্ভিস লোড, এর অর্থ এটা হচ্ছে পুরাতন মেথড, এবং এই মেথডে আমরা যে
বিম কলাম বা বিল্ডিংটা ডিজাইন করি তার যে সাইজ বা রেইনফোর্সমেন্টিং এরিয়া পাই সেটা শুধুমাত্র এভারেজ লোডটা নিতে পারবে। সাডেনলি যদি কোনো এক্সেস লোড চলে আসে তখন নিতে পারবে না। Both reinforcing steel and concrete strength are taken within the elastic range of the material and will be measured as the allowable stress of steel symbol হচ্ছে Fs and allowable stress of concrete symbol হচ্ছে Fc prime। এর অর্থ কি? এখানে কিন্তু তারা ইলাস্টিক রেঞ্জের ভিতরে। এর অর্থ এই মেথডে তুমি যদি বিম কলাম এগুলি ডিজাইন করো তাহলে ধরে নেওয়া হচ্ছে লোড আসলে কংক্রিটে কম্প্রেশন আসবে, লোড চলে গেলে কম্প্রেশন জিরো হবে। লোড আসলে স্টিলে রেইনফোর্সিং বারে কি টেনশন আসবে, লোড চলে গেলে টেনশন জিরো হয়ে যাবে। এই কনসেপ্ট, এটা হলো ইলাস্টিক রেঞ্জ। কিন্তু পার্থক্যটা দেখো, এখানকার আমরা কংক্রিটের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এফসি প্রাইম বলছিলাম ইউএসডি তে, আর ডাব্লিউএসডি তে তার নাম দেখো অ্যালাউএবল স্ট্রেস অফ কংক্রিট, সিম্বল দেখো শুধু এফসি, এবং এফসি সমান কত দেখো, এফসি প্রাইমের সাথে তার একটা রিলেশন আছে। এফসি হচ্ছে 40 থেকে 45% অফ এফসি প্রাইম। তার মানে এফসি প্রাইম যদি 4000 পিএসআই হয়, এফসি হবে নিয়ার অ্যাবাউট 2000 পিএসআই বা 1800 পিএসআই। দেখছো 100%-এর চাইতে প্রায় 50% রিডাকশন করে দেওয়া হয়েছে এখানে। আলটিমেট মেথডে আমরা স্টিলের ইয়াকে বলতাম ইল স্ট্রেংথ অফ স্টিল এফওয়াই, কিন্তু ডাব্লিউএসডি তে তার নাম দেখো অ্যালাউয়েবল স্ট্রেস অফ স্টিল, সিম্বল দেখো এফএস, এবং এফএস সমান দেখো জাস্ট 50%। এফসিও প্রায় 50%, এফএসও 50%। কার? আলটিমেটে তুমি যা ক্ষমতা ইউজ করো তার। আলটিমেটে আমরা স্টিলের ক্ষমতা ইউজ করি এফওয়াই, আলটিমেটে আমরা কংক্রিটের ক্ষমতা ইউজ করি এফসি প্রাইম। কিন্তু ডাব্লিউএসডি তে দেখো এফএস হচ্ছে এফ এর 50%, ডাব্লিউএসডি তে এফসি দেখো এফসি প্রাইমের প্রায় 50%, এবং ডাব্লিউএসডি তে দেখো ডেড টোটাল লোডের সংজ্ঞাটা দেখো, টোটাল লোড সমান জাস্ট ডেড লোড এন্ড লাইভ লোড, কোন রকম ফ্যাক্টর করা হয় নাই। কিন্তু উপরে দেখো আমরা ইউএসডি তে দেখো টোটাল ফ্যাক্টর লোড সমান ডেড লোডকে 20% বাড়ানো হয়েছে, লাইভ লোডকে 60% বাড়ানো হয়েছে। মানে এক্সট্রা লোড আসলে তার কোনো ক্ষতি নাই, কারণ এক্সট্রা লোড হিসাবে ধরা হয়েছে। বাট ডাব্লিউএসডি তে কিন্তু ধরা হয় নাই। ডাব্লিউএসডি তে যে লোড পাবা তাই নিবা, যা লাইভ লোড পাবা তাই নিবা, এক এক বিন্দু পরিমাণও বাড়ানো হয় নাই। এই হলো মেথড ব্যাপার, পার্থক্য চার্থক্য। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ। তোমরা থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে আমরা এখানে কিছু আছে, তোমরা এগুলো ইচ্ছা করলে দেখতে পারো। থিওরিটিক্যাল কোশ্চেন হলো ওই যেগুলোর আনসার আমরা পড়ে আসছি আগে।